মৌসুমের প্রথম এল ক্লাসিকোর উত্তাপ শেষ হলো মাত্র, এখনও রয়ে গেছে সেই রেশ। সেখান থেকে মুহূর্তে বের হয়ে আসতে একটু কষ্ট হচ্ছে বইকি। তবু আমাদের দেশে ক্রিকেট আর ক্রিকেটারদের রয়েছে বাড়তি কদর। সেই কদরে গা ভাসাতে আপনারা নিশ্চয়ই ভালো লাগবে। স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলা নিয়ে নতুন খেলায়। সঙ্গে আছি আবদুল্লাহ হীরা। আজকে ডিবিসির মুখোমুখি ক্রিকেটের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, অতিথি হিসেবে আরও যুক্ত বিসিবির সাবেক পরিচালক ও সিসিডিএমের সাবেক চেয়ারম্যান খন্দকার জামিল উদ্দিন, সাংবাদিক বন্ধু হিসেবে যুক্ত আছেন মাজহার উদ্দিন অমি। তিনজনকে স্বাগত। আমরা শুরু করতে চাই বিসিবির যে প্রেসিডেন্টস কাপ রয়েছে আর কয়েক ঘন্টা, অর্থাৎ কালকে আগামীকাল যেটি শিরোপা লড়াই হওয়ার কথা রয়েছে, সেই শিরোপা লড়াই আমরা সেই প্রসঙ্গ ধরেই শুরু করতে চাই। করোনাকালে যেহেতু ক্রিকেট মাঠে ফিরেছে, ঘরোয়া ক্রিকেট, সেই ঘরোয়া ক্রিকেট দিয়ে উদযাপন করছে ক্রিকেটের আমেজ দেশের ক্রিকেট ভক্তরা। আমরা একটু শুরুতেই যেতে চাই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, আপনার কাছে। আমরা দেখলাম বিসিবি প্রেসিডেন্টস কাপে আমরা যে আক্ষেপের কথা আগে বলতাম যে জাতীয় দলের টপ যারা স্টার বা টপ রেটেড প্লেয়ার তাদেরকে অ্যাভেলেবেল পাওয়া যায় না ঘরোয়া ক্রিকেটে, কিন্তু করোনাকালের যেহেতু কোনো আন্তর্জাতিক সূচি নেই, এখানে কিন্তু সবাই কম বেশি খেলেছেন। এবং যদি বলি সাকিব নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি, মাশরাফি ফিট বা শেষ মুহূর্তে খেলেননি, তবু আমি বলবো যে আর বাকি সবাই খেলেছেন। সেই জায়গায় আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। আমরা যদি বলি যে জাতীয় ক্রিকেট দলে যারা অ্যাভেলেবেল তারা স্পেশালি ভালো করেনি যতটা আমরা দেখেছি। মুশফিকুর রহিম একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন। টপ অর্ডার ব্যাটিংয়ে আমরা একটু বেশ আক্ষেপ রয়ে গেছে, ব্যাটিংয়ে ভালো আসেনি। আপনার পর্যবেক্ষণটা কেমন? প্রথমে তো বিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাই যে এই করোনা কালে যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে যে মাঠে খেলা ফেরানো। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, কারণ এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি এখনো পুরোপুরি নর্মাল কিন্তু হয়নি। এই মহামারীতে কিন্তু অনেক কিছু রিলেটেড আছে যেখানে খেলা শুরু করা অনেক ডিফিকাল্টিস ছিল। তো সেখানে কিন্তু একটা ভালো একটা উদ্যোগ নিয়ে একটা বায়ো বাবল সিস্টেমের মধ্যে গিয়ে কিন্তু সবাইকে একসাথে হোটেলে রেখে এবং এই যে একটা উদ্যোগ নিয়ে যে খেলাটা শুরু, কালকে ফাইনাল খেলা, তো আমি বলবো যে এটা পুরোপুরি সাকসেস। এবং এই সিস্টেমের ধারাবাহিকতায় আমরা যদি আরেকটা টুর্নামেন্ট করতে পারি, তাহলে আগামী জানুয়ারিতে যে ওয়েস্ট ইন্ডিজের একটা সিরিজ, হোম সিরিজ হওয়ার কথা, তো এটা আমরা সাকসেসফুলি করতে পারবো বলে আশা করছি। তারপরে পারফরমেন্সের দিকে আসেন, পুরোপুরি আমরা অনেকদিন পরে কিন্তু আমাদের পুলভুক্ত যতগুলি খেলোয়াড় আছে সবাইকে কিন্তু একসাথে পেয়েছি। এবং যেটা বললেন যে ঘরোয়া ক্রিকেটে সবাইকে পাওয়া যায় না, আন্তর্জাতিক ব্যস্ততা থাকে অনেকের, এবং সবকিছু মিলে আমি বলবো এটা একটা ট্রিমেন্ডাস একটা টুর্নামেন্ট আমরা করতে পেরেছি তিনটা টিমের, এবং আমাদের বেস্ট পসিবল প্লেয়ার এবং কিছু আপকামিং ইয়াংস্টার যারা আমাদের আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলেছিল ওদেরকে আমরা দিয়েছি। আমাদের এইচপি স্কোয়াডের কিছু খেলোয়াড়কে এখানে যুক্ত করেছি। তো সেই হিসাবে সবাইকে কিন্তু দেখার একটা সুযোগ হয়েছে, এবং যে 6টা ম্যাচ হয়েছে এখানে সবকিছু মিলে কিন্তু আমি বলবো যে পারফরমেন্সটার দিক থেকে আমি বলবো যে আপস এন্ড ডাউন ক্রিকেটে আছে, এবং প্লেয়ারদের পারফরমেন্সও আপস এন্ড ডাউন আছে। তো সেই জায়গায় আমি বলবো যে একটা স্টেবল পজিশনে কিন্তু সবাইকে পাওয়া গিয়েছে, কারণ এই একটা জায়গায় কিন্তু 6 মাস ক্রিকেটের বাইরে থাকার পরে যে একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে কিন্তু থেকে, এবং এই যে বায়ো বাবল সিস্টেমের মধ্যে গিয়ে খেলোয়াড় যে খেলছে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং ফিটনেস নিয়ে আমরা অনেক ওয়ারিড ছিলাম। এখানে কিন্তু প্লেয়াররা কিন্তু যে 1 মাসের একটা ট্রেনিং প্রোগ্রামের মধ্যে ছিল, এটাতে কিন্তু যথেষ্ট ভালো কামব্যাক করেছে। এবং এদের ফিটনেস লেভেলটা আপনি দেখবেন যে ফাস্ট বোলাররা কত ভালো একটা স্পেল এখানে করতে পেরেছে, এবং প্রতিটা ম্যাচে এদের উন্নতি দেখা দিয়েছে। এটার একমাত্র কারণ হচ্ছে ফিটনেসটা। তো আমি বলবো যে এই সময়টুকু পাওয়ার জন্য আমাদের প্রতিটি ডিপার্টমেন্টে কিন্তু ইমপ্রুভ করছে। হ্যাঁ, টপ অর্ডার ব্যর্থ হয়েছে, মিডল অর্ডার কিছুটা সাকসেস হয়েছে, এবং লেটে গিয়ে সাকসেস হয়েছে, বোলাররা সব দিক দিয়ে সাকসেস হয়েছে, ফিল্ডিং এ কিছু ক্যাচ ড্রপ হয়েছে, কিন্তু অন্য ম্যাচে গিয়ে ফিল্ডিং অনেক ডেভেলপ করেছে। তো সবকিছু মিলে উঠবে যে আমাদের প্রাপ্তি, এটা আমরা অনেক কিছু পেয়েছি এখান থেকে, এবং সামনে যে প্রোগ্রামগুলো আছে এখানে কাজে লাগানোর জন্য এই পারফরমেন্স গুলি প্লাস এখানে আরো কিছু সফলতার দিক আছে, সবকিছু মিলে সামনে আরেকটা টুর্নামেন্ট আমরা টি20 করতে যাচ্ছি। এটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা আশা করছি ওটাও আমরা সাকসেসফুল ভাবে শেষ করতে পারবো। একটু মাজহার উদ্দিন, আমি আপনার কাছে জানতে চাই, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি এই টুর্নামেন্ট একেবারে প্রত্যক্ষ করছেন, আমরা যতটা দেখেছি, আপনি কমেন্ট্রি করতেও দেখেছি। সেই জায়গায় একটু বলবেন কি যে যেটি প্রধান নির্বাচক বলছিলেন, আপনি এই নির্বাচক যেগুলো বললেন প্রধান নির্বাচক, সেখান থেকে কোনো প্রশ্ন আপনার আছে কি না তার কাছ থেকে জানার জন্য, পাশাপাশি আপনার
কাছ থেকে আমার একটি বিষয় জানার, যে উনি একটা ব্যর্থতার কথা উল্লেখ করলেন, টপ অর্ডারদের ব্যর্থতা, বাকি সবই আমি দেখলাম যে বেশ পজিটিভ। সবচেয়ে বড় ব্যাপার যে ক্রিকেট ফেরানোই তো একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেই বাহবা সেই প্রশংসা অবশ্যই প্রাপ্তি বিসিবির। কিন্তু আমরা যে আক্ষেপের কথা বলি যে ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট খেলে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যে একেবারে দুমড়ে মুচড়ে পড়ে বাংলাদেশ দল, মানে ঘরোয়া ক্রিকেট যে খেলে এসছে এটার কোনো ফল আমরা প্রতিচ্ছবি আমরা দেখি না, সেটা তো এবারও মনে হচ্ছে। আপনার কাছে কি অন্যরকম? না দেখেন, আসলে এবারের সিনারিওটা অনেক ডিফারেন্ট। কিন্তু আপনি 7 মাস ক্রিকেট খেলার মধ্যেই নাই কিন্তু প্লেয়াররা। তো এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস যেটা শুরু হয়েছে, এটা অবভিয়াসলি সাধুবাদ দেওয়ার মতো, নো ডাউট। হ্যাঁ, খেলার কিছু মান নিয়ে কোয়েশ্চেন উঠেছে, এবং এটা টুর্নামেন্ট শুরুর আগেও কিন্তু সিলেক্টররা বলেছেন যে আমরা পারফরমেন্স থেকে বেশি প্লেয়ারদের অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচটাকে ফলো করব। তো এদিক থেকে কোন কোন এরিয়ার কোন কোন প্লেয়ারদের তার অ্যাপ্রোচ কি ভাবে তারা দেখতে পেরেছেন, নোটিস করেছেন, এটা একটা দেখার বিষয় রয়েছে বিং আ সিলেক্টর। বাট মাঠের ক্রিকেট, হ্যাঁ, শুরুর দিকে রাস্টিনেস, যেটা আমরা আগে থেকেও বলেছি যে অবভিয়াসলি 7 মাস পর আসলে একটা থাকবে, তো ওই রাস্টিনেসটা কিন্তু ছিল এবং খুবই এক্সপেক্টেড। এটা প্লেয়ারদের কাছ থেকে কিন্তু হঠাৎ করে এসেই একদম টপ পারফরমেন্স পাবেন না, বাট ফিটনেস দিক থেকে খুব ভালো সবগুলো প্লেয়ারদেরকে সেই সিচুয়েশনে দেখা গিয়েছে। ব্যাটিংটা কেন এরকম হয়, কারণ ব্যাটসম্যানরা মাত্র একটা চান্স পায়। আমি যেহেতু ক্রিকেট খেলেছি এক সময়, আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা মাত্র একটা সুযোগ পায়, অন্যদিকে বোলাররা কিন্তু অনেকগুলো বেশি সুযোগ পায়। সেক্ষেত্রে বোলারদের সফলতার হারটাও এই টুর্নামেন্টে বেশি। বাট হ্যাঁ, ডোমেস্টিক ক্রিকেটের সাথে যদি আপনি আবার এটাকে তুলনা করবেন, এটা কিন্তু অনেকটা তফাৎ রয়েছে, যেহেতু এটা লিস্ট এ ক্রিকেটও না। এরপরও ব্যাপার রয়েছে যে টেস্ট কেস বেসিসে টুর্নামেন্টটা, যেহেতু পরে আবার একটি টি20 কর্পোরেট লিগ হবে, তারপরে গিয়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগের কথা ভাবছে। প্রিমিয়ার লিগে অবভিয়াসলি সেই কম্পিটিটিভনেস থাকে, প্লেয়ারদেরকে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, ক্লাব চুজ করার ব্যাপার থাকে। যদিও এই টুর্নামেন্টে কিছুটা টাকার ইনভলভমেন্ট রেখেছে প্রাইজ মানিতে, যাতে কম্পিটিটিভনেসটা বাড়ে। সেই কম্পিটিটিভনেসটা শুধু দল বাই দলের না, সিলেক্টররা নিশ্চয়ই চাবেন যে প্লেয়ার বাই প্লেয়ার যাতে একটা হেলদি কম্পিটিশন হয়। সেক্ষেত্রে পেস বোলিং এ কিন্তু 8-9 জনের একটা ভালো লট দেখা যাচ্ছে। বাট ব্যাটিং এ যেমন কিছু প্রুভেন বা কি বলবো যে 3-4-5 বছর ন্যাশনাল টিমে খেলেছে, তাদের কাছ থেকে আমি একটু বেশি এক্সপেক্ট করছিলাম। সৌম্য সরকার, লিটন দাস, নাইম শেখ, এই প্লেয়ার গুলো কিন্তু দেখেন হয়তো রান করেনি, বাট অ্যাটিটিউড ওয়াইজ আমার মনে হচ্ছে যে আর একটু তার দিক থেকে বেটার এক্সপেক্টেড। আপনি যেমনটা বলছিলেন যে ব্যাটসম্যানদের চান্সটা তো একবারই থাকে, যে কারণে আমরা মানে যদি 4টা ম্যাচ খেলে ফেলেছে সেখানে হয়তো আমরা পাইনি, মানে চান্সটা কমই বলতে হবে, অমিত। চান্স কম, বাট স্টিল দেখেন, আপনি মুশফিককে যদি দেখেন, আবার প্রথম ম্যাচে কিন্তু রান করেননি, বাট ঠিকই পরবর্তী দিকে কিন্তু তার হাঙ্গারনেসটা দেখিয়েছেন। যেটা অ্যাপ্রোচ আর অ্যাটিটিউড, ওইটাই দেখার বিষয় আসলে, যে একটা প্লেয়ার একই মিস্টেক বারবার করছে কিনা এবং সেই মিস্টেক গুলো আবার সে শুধরানোর চেষ্টা করছে কিনা, এটাই হচ্ছে কি এই টুর্নামেন্টের দেখার বিষয়। বাট এই টুর্নামেন্ট থেকে জাজ করার কিছু নাই যে এই প্লেয়ারকে এখন আর চলে না বা বাদ দিয়ে দেওয়া উচিত, এটা আসলে একদমই করবেনও না সিলেক্টররা, যতটুকু বোঝা যায়। বাট হ্যাঁ, এখান থেকে কিছু নোট ডাউন করা থাকবে, যেমন ইরফান শুক্কুরের কথা বলতে হবে। আমি প্রধান নির্বাচককেও ক্রেডিট দিতে চাই, কারণ এই প্লেয়ারটার পিছনে তার একটি অবদান রয়েছে। আমি সাংবাদিক হিসেবে কিছুটা আমি জানি, এবং এই প্লেয়ার গুলো যখন উঠে আসে, যারা এজ লেভেল থেকে বের হয়ে যায়, ন্যাশনাল সেটআপের বাইরে থাকে, তাদের উপর কিন্তু অনেক ফোকাস হয় না। তো এই টিভিতে দেখানো বা টেলিকাস্ট হওয়াতে এই ফোকাস গুলো পাচ্ছে, এবং এই ছেলেটাও কিন্তু ভালো পারফর্ম করেছে। আমি চাই যে জাস্ট এজ লেভেল না বা ন্যাশনাল টিমের প্লেয়ার না, এই মাঝামাঝি ডোমেস্টিক ক্রিকেটাররা যাতে আরেকটু লাইমলাইটে আসে, কারণ পুরো বছরে কিন্তু ডোমেস্টিক ক্রিকেটের প্লেয়ারদের তেমন একটা অ্যাক্টিভিটি ছিল না। অনেকে এখনো খেলার মধ্যে আসতে চায়, বাট সেটা সুযোগ হচ্ছে না। আমরা একটু খন্দকার জামিল উদ্দিন আপনার কাছে যেতে চাই, যে প্রশ্নটি যে ধরনের মানে বিসিবির প্রধান নির্বাচকের কাছে যেটি জানতে চেয়েছিলেন মাজহারউদ্দিন অমিত, যেটি উল্লেখ করলেন, আমরা একটু আসবো। খন্দকার জামিল নিশ্চয়ই আমাদের কথা শুনলেন। আমরা একটু জানতে চাই, আপনি সাবেক সিসিডিএম এর চেয়ারম্যান হিসেবে আপনি একটু আমাদের ধারণা দিবেন কি, যে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খুব এক্সপেক্ট করছি, এই পরিস্থিতির মধ্যেও ঢাকা প্রিমিয়ার লিগের বাকি অংশটা মাঠে গড়াবে, যদিও ওই করোনাকালে এগুলো, অর্থাৎ প্রেসিডেন্টস কাপের পরে কর্পোরেট টি20 লিগ, এর পরে ঢাকা প্রিমিয়ার লিগের বাকি অংশ করার কথা বলছে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট মাঠে গড়ানোর ব্যাপারে আপনার অতীত অভিজ্ঞতায় কেমনটা মনে হয়, যে কি কি করা মানে সহজ হবে আর কি কি খুব চ্যালেঞ্জের মুখে পড়বে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি নান্নু ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ক্রিকেটটা যে এই আপৎকালীন সময়, এই কোভিড এর সময় যে ক্রিকেটটা মাঠে ফিরেছে, খেলোয়াড়রা জৈব সুরক্ষা বলয় থেকে খেলায় অংশগ্রহণ করছে, বেশ কিছু ম্যাচ
ইতিমধ্যে হয়ে গেছে, আগামীকাল ফাইনাল অনুষ্ঠিত হবে। এটাই কিন্তু একটা বড় একটা আশার দিক। এবং আমরা যতটুকু দেখেছি যে এই যে একটা টুর্নামেন্ট কমপ্লিট হলো বা কমপ্লিট হতে যাচ্ছে, তা এখনো পর্যন্ত কিন্তু টুর্নামেন্ট চলাকালীন সময়ে কাউকে কোভিডে আক্রান্ত হতে আমরা দেখিনি বা শুনিনি। সেভাবে খুব একটা বিসিবি অত্যন্ত স্বাস্থ্য সুরক্ষা মেনেই কিন্তু এই টুর্নামেন্টটি পরিচালনা করছে। এটা কিন্তু খুব আশার একটা দিক, এবং এই আশার দিকটা থেকে আমি আসলে আশাবাদী হতে চাই যে আগামী জানুয়ারিতে, যেটা বিসিবি বলছে যে এই টুর্নামেন্টের পরে একটা টি-20 টুর্নামেন্ট হবে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে আসার কথা আছে। সেটা অবশ্যই একটা ভালো দিক। ওয়েস্ট ইন্ডিজ আসলে খেলোয়াড়রা আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরতে পারবে, এটা অত্যন্ত আশার একটা দিক। বাট যদি আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফরটা হয়, এর মধ্যেও কিন্তু প্রিমিয়ার লিগটাকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ প্রিমিয়ার লিগটা এগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের জন্য খুব দরকার। দুটো কারণে এটা দরকার। একটা হচ্ছে প্রিমিয়ার লিগ আমাদের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট, এবং 2 নম্বর হচ্ছে এখানে অনেক অনেক বেশি ক্রিকেটার অংশগ্রহণ করে, যাদের রুটি রুজির অন্যতম মাধ্যম হচ্ছে এই প্রিমিয়ার লিগ। সুতরাং এই প্রিমিয়ার লিগটা যদি সম্পন্ন হয়, তাহলে তাদের এইবারের যে কোভিডে তাদের যে ক্ষতিটা সেটা তারা অনেকটা পুষিয়ে নিতে পারবে। কারণ ক্লাবগুলো আপনি জানেন, খেলা না হলে ক্লাবগুলোর পক্ষ কিন্তু পুরো টাকা পয়সা খেলোয়াড়দের দেওয়া সম্ভব হবে না। এটা কিন্তু অত্যন্ত একটা নির্মম বাস্তবতা। সুতরাং খেলাটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, প্রিমিয়ার লিগটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে জাতীয় দলের বাইরে, চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বাইরে যে সমস্ত খেলোয়াড়রা যে রুটি রুজি এই প্রিমিয়ার লিগের উপর ডিপেন্ড করে, তাদের পরিবারটা কিন্তু বেঁচে যায়, এবং তারাও কিন্তু খেলায় ফিরতে পারে, এবং সমস্ত ক্রিকেটাররাই কিন্তু একটা রুটি রুজির পথ, একটা অন্য সংস্থানের না, ব্যবস্থা সেইটা তাদের হতে চালু পারে। করার সুতরাং ব্যাপারে এই খন্দকার বিষয়টা- জামিল, সেইটা চালু করার ব্যাপারে তো অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো তো আলটিমেটলি মোকাবেলা করেই প্রিমিয়ার লিগের যে বাকি অংশের, যে ম্যাক্সিমাম অংশের খেলাটা মাঠে গড়ানো সম্ভব। আমি বলতে চাচ্ছি, আপনার অতীত অভিজ্ঞতায় কি বলে, কি কি চ্যালেঞ্জ রয়েছে আর কি কি মোকাবেলা করা সম্ভব? একটি দিক আপনি তো উল্লেখ করলেন, প্রশংসা করলেন, বিসিবি মাঠে ফিরিয়েছে ক্রিকেট, কিন্তু সেই জায়গায় ধরুন ঢাকা প্রিমিয়ার লিগ করতে পারলো না, তাহলে কি সেই প্রশংসা অব্যাহত থাকবে নাকি আপনি নিন্দা করবেন? না, এখানে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা কিন্তু একটা কোভিড-19 একটা মহামারীর ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি। এখনো পর্যন্ত আল্লাহর রহমতে তেমন কোনো ঝামেলা হয়নি। বাট আগামীতে যদি, কারণ শীতকালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু আশঙ্কা করছেন যে শীতকালে, জানুয়ারির মাসটা কিন্তু শীতকালের মধ্যে পড়বে। সুতরাং এই শীতকালে কোভিডের সংক্রমণ বেড়ে যেতে পারে। এখন কোভিড সংক্রমণের কারণে যদি ক্রিকেটটাই বন্ধ হয়ে যায়, তাহলে তো প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হওয়ার আসলে কোনো সুযোগ নাই। কিন্তু আমরা আশা ব্যক্ত করতে পারি যে বিসিবি যেভাবে ক্রিকেটটাকে মাঠে ফিরিয়েছে, এটা যদি কন্টিনিউ করে, তাহলে অবশ্যই এইটাই বড় চ্যালেঞ্জ, এই কোভিডটা কোনো ঝামেলা করছে কিনা, এবং কোভিডটা প্রিমিয়ার লিগ শুরুর ক্ষেত্রে কোনো অন্তরায় হবে কিনা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু আসলে এইটাই। কারণ বিসিবির পক্ষে, বিসিবি আপনি জানেন, বিসিবি ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং একটা প্রতিষ্ঠান, কিন্তু ফাইন্যান্সের দিক থেকে বিসিবির কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিসিবি বরঞ্চ অনেক খুশি হবে যদি তারা প্রিমিয়ার লিগটা মাঠে করাতে পারে। মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের কোভিড পরিস্থিতি সামনে কিরকম হবে। অবশ্যই শীতকালে তাই। আমরা যেটা আশঙ্কা আবার করছি, একটু প্রধান পুরো নির্বাচক বিশ্ব- আপনার কাছে একটু যেতে চাই, যেটি বলছিলেন খন্দকার জামিল, আমরা প্রধান নির্বাচকের কাছে যেতে চাই। আমরা জানতে চাই, মিনহাজুল আবেদীন নান্নু, আমরা গণমাধ্যমে আপনার একটা স্টেটমেন্ট আমরা দেখেছিলাম যে এই বিসিবি প্রেসিডেন্টস কাপ যারা পারফর্ম করছে বা পরে যারা টি-20 কর্পোরেট লিগে পারফর্ম করবে, আই মিন ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করবে, দৃশ্যমান পারফরমেন্স, তাদেরকে আসলে তাদের মূল্যায়ন করে, সেই পারফরমেন্স মূল্যায়ন করে সেই চিত্র ফুটে উঠবে জাতীয় দল গড়ার ব্যাপারেও, সামনের জাতীয় দল গড়ার ব্যাপারেও। তো এই যে একটু আগেই গণমাধ্যম কর্মী হিসেবে মাজহারউদ্দিন অমি বলছিলেন যে এই পারফরমেন্সটা আসলে খুব বেশি আমলে নেওয়ার মতো না। ইভেন আমরা অনেককে আবার এই কথাও বলতে শুনেছি, আমল নেওয়া না নেওয়ার ব্যাপারটা। আপনিও কিন্তু এর অন্যরকম একটা কথা বলেছেন, সেইটা কি এখনো আপনার সেই ধারণার মধ্যে আছেন নাকি নতুন করে কোনো কিছু আমাদের? আপনি একটা জিনিস দেখবেন যে সবকিছু কিন্তু আপনি এক জায়গায় গিয়ে শেষ করতে পারবেন না। আপনি এই টুর্নামেন্টে একটা ম্যাচে একটা প্লেয়ারকে কিন্তু বিচার করা হয় না, বা দুটো ইনিংসে যারা স্ট্যাবলিশ প্লেয়ার আছে এদেরকে দুটো তিনটে ইনিংস দেখে কিন্তু আপনি বিচার করতে পারবেন না। কারণ যারা স্ট্যাবলিশ এরা কিন্তু একটু সময় নিয়ে, এই 6 মাস 7 মাসের একটা গ্যাপের মধ্যে একটা স্ট্রাগল পজিশনে ছিল, এখান থেকে এসে নিজেকে মেলে ধরছে। তো সেই হিসাবে আপনার 1-2 ম্যাচে কিন্তু পুরো টিমের সিনারিও আপনি চেঞ্জ করে দিতে পারবেন না। সো পারফরমেন্সের মূল্যায়ন অবশ্যই করা হয়, প্লেস বাই প্লেস, এই কথাটা বলা হয়েছিল। আপনাকে এই কথাটা বলা হয়নি কখনো যে আপনার পুরো টিমটাকে পারফরমেন্স মূল্যায়ন করে এটা চেঞ্জ করা হবে। প্লেস বাই প্লেসে কিন্তু বলা হয়েছে যে যার যার যেখানে আছে ওখান থেকে ওই
ওই নির্দিষ্ট জায়গা থেকে মূল্যায়ন করা হবে, এটা বলা হয়েছিল। তো সুতরাং এটা নিয়ে এত চিন্তা নাই যে স্ট্যাবলিশ যারা প্লেয়ার আছে এদেরকে কিন্তু সবসময় মূল্যায়ন করা হবে, এবং 2-3টা ইনিংস দেখে আপনার এই 7 মাস পরে আপনার পুরো টিমটাকে চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা এখানে নেই। তো সুতরাং আপনাদেরকে একটু ওয়েট করতে হবে যে সামনে আরো খেলা আছে, প্লেয়াররা স্টেপ বাই স্টেপ স্ট্যাবলিশ হচ্ছে, এবং সামনে জানুয়ারির আগে ইন্টারন্যাশনাল ম্যাচ নেই। তো সেই হিসাবে এই ডিসেম্বর পর্যন্ত আমাদের টিমটাকে যাতে পুরোপুরি সুস্থ থাকে এই করোনা কালে, এবং সামনে নভেম্বর, এটা অক্টোবর মাস যাচ্ছে, সামনে নভেম্বর ডিসেম্বর ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে নভেম্বর মাসে কোভিড-19 আবার বাড়তে পারে। তো সেই হিসাবে সবকিছু মাথায় রেখে কিন্তু স্টেপ বাই স্টেপ যাচ্ছে। কিছুক্ষণ আগে আপনি আরেকটা কথা বলেছিলেন যে সিসিডিএম যেটা ঢাকা প্রিমিয়ার লিগ, এটা হবে কি হবে না, এটা এই জায়গায় আপনি অক্টোবর মাসে এসে কিন্তু বলতে পারেন না হবে কি হবে না। সবকিছু প্ল্যান কিন্তু বিসিবির আছে, কখন কোনটা শুরু হবে সময় মতো আপনারা দেখতে পারবেন। এবং ডিসেম্বর পর্যন্ত যদি প্রিমিয়ার লিগ শুরু হবে না এটা আমরা জানি, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই শুরু হবে, এবং এটা আমাদের মাথায় আছে কিভাবে শুরু করতে হবে। তো সুতরাং এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, এবং এই জায়গায় বসে আপনি অক্টোবর মাসের আজকে 24 তারিখে বসে আপনি বলতে পারেন না যে প্রিমিয়ার লিগ হবে না, বা আগামী কালকে কি হবে এটা আপনি বলতে পারেন না, বা সামনে মিনাজুল আমিন নান্নু, আমরা কিন্তু কোনো কিছুই বলতে পারি না। ধরেন আমাদের জীবন ব্যবস্থাটা এরকম যে আমরা খুব অনুমান করতে পারি না যে আমরা এটা করবই, আর করোনা কাল যেখানে ফেলে দিয়েছে সেখানে তো আরো বলা যায় না। এখন প্রতিটা জিনিসে আমাদেরকে আস্তে আস্তে করে অভ্যাসের মধ্যে যেতে হচ্ছে, কারণ এক মহামারীর মধ্যে কিন্তু পুরো পৃথিবী থমকে গেছে, এটা কিন্তু আপনাদের মানতে হবে। এবং এই যে ক্রিকেটটা ফিরিয়েছে বিসিবি, এটাও কিন্তু একটা বিশেষ প্রশংসনীয় উদ্যোগ, এবং এটা করতে গিয়ে কিন্তু আমরা প্রতিটা স্টেপে মাঠের মধ্যে বলেন, আমরা যারা মাঠের মধ্যে সারাদিন ছিলাম, রাত্র পর্যন্ত আমরা টেনশনে থাকি কখন কোন প্লেয়ার আক্রান্ত হচ্ছে, কোন অফিসিয়াল আক্রান্ত হচ্ছে, কোন গ্রাউন্ডসম্যান আক্রান্ত হচ্ছে, সবকিছু কিন্তু মাথায় কাজ করছে। 2-3 জন আক্রান্ত হলে কিন্তু পুরা এই উদ্যোগটাই কিন্তু ভেস্তে যেত। তো সেই হিসাবে সব টেনশন কিন্তু কাজ করছে। কালকে ফাইনাল খেলা একটা, যদি এই টুর্নামেন্টটা যদি শেষ হয়, সামনের দিকে আরেকটা টুর্নামেন্ট আস্তে আস্তে করে শুরু করতে পারবো। তো সবকিছু মিলে আমি বলবো যে এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই, কোনো পারফরমেন্স নিয়ে আপনি এখন এভাবে হতাশ হওয়ার কারণ নাই। আমরা চাই যে প্লেয়াররা সবাই সুস্থ থাকুক এবং সবার এবিলিটি যাতে ভালো থাকুক, এবং সবার এপ্রোচটা আমরা দেখছি, যেটা মাজার উল্লেখ করেছে, যে আমরা কিন্তু ভেরি মাচ নোটেড যে এখানে আমাদের খেলোয়াড়রা কিভাবে এপ্রোচে ওদের এবিলিটি কিভাবে শো করছে। অবশ্যই মিনাজুল আমিন নান্নু, আমি একটা বিষয় একটু জানতে চাই, যেটি বলছিলেন আমরাও হতাশ হতে চাই না, হতাশ করতে চাই না, কিন্তু এটা কি বলার সুযোগ রয়েছে? যেমন আমরা তো এখন কম্পিটিশন করি যেসব দেশগুলোর সঙ্গে, আমরা ধরেই নিলাম জিম্বাবুয়েতে ক্রিকেটের অ্যাক্টিভিটিস নাই, সেই সেটাতে আমরা আশান্বিত হওয়ার কিছু নাই, কিন্তু অন্যান্য দেশ যেগুলো আছে কম্পিট করি, আমরা যেসব দেশের উপরে যেতে চাই বা সবসময় প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবি, সেই সব দেশে কিন্তু কম্পিটিশন রয়ে গেছে। ইভেন ভারতে এত প্যান্ডামিক সিচুয়েশনে তারা কিন্তু শিফট করেছে তাদের বিপিএল অর্থাৎ আইপিএল, তারা শিফট করে দুবাইতে অ্যাভেলেবেল রেখেছে। আমরা কি আসলে পিছিয়ে পড়ছি না? তো সেই জায়গাটা একটু যদি পরিষ্কার করতেন। আমরা সাউথ আফ্রিকাতে দেখেন, আপনি অন্যান্য দেশ দেখেন, বড় বড় টেস্ট প্লেয়িং নেশনগুলি কিন্তু এখনো কিছু করতে পারছে না। তো সুতরাং এখানে পিছিয়ে যাবেন, কারণ আপনাদের তো ঘরোয়া ওদের সিস্টেম, প্লেয়াররা কিন্তু প্র্যাকটিসের মধ্যে আছে। সব দেশে কিন্তু যেখানে আপনার কোভিড খুব বেশি আক্রান্ত হচ্ছে বা মহামারী এমন ভাবে ছড়িয়েছে, সব জায়গায় কিন্তু আস্তে আস্তে সবকিছু ক্রিকেট চর্চা হচ্ছে। এখন কিন্তু পুরোপুরি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটও সবাই শুরু করতে পারেনি। ইংল্যান্ডের মতো জায়গায় আপনি কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ ওরা অ্যারেঞ্জ করেছে, কিন্তু ডোমেস্টিকটা দেখেন কতদিন পরে ওরা শুরু করতে পেরেছে। তো সেই হিসাবে এত ফ্যাসিলিটি থাকার পরও যদি ওরা এইভাবে যায়, তো আমাদের জন্য তো একটা সময়ের অবশ্যই ব্যাপার আছে। তো আমরা তো যেহেতু শুরু করেছি, সামনে দেখেন নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে আমরা কতটুকু আগাতে পারি, দেন জানুয়ারি থেকে পুরোপুরি আমরা ইন্টারন্যাশনালি ইনভলভ হতে পারবো। আমরা আশা করছি আপনারাও, সবার কোঅপারেশন এখানে দরকার, যারা মিডিয়া আছে, যারা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট, সবাই আমরা চাই আমাদের দেশে ভালো মতো ক্রিকেট চর্চাটা শুরু হোক, এবং আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা হোক। প্লেয়ারদের রুজির ব্যাপার আছে এখানে, সবকিছু মিলে আমি বলবো যে ক্রিকেট চর্চাটা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডিসেম্বরের পর থেকে আমরা পুরোপুরি শুরু করতে যাচ্ছি। এটার কোঅপারেশন এবং সবার সহযোগিতা অবশ্যই দরকার। অবশ্যই আমরা এই পর্যায়ে একটা বিরতি নিব। আমরা আশা করব বিরতির পর আরও কিছু বিষয় নিয়ে আমাদের যেটি প্রধান নির্বাচক কথা বলছিলেন সেই সব বিষয়ে আরও খোলাসা করবেন। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক স্বাগত আরও একবার, আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা। আজকে মুখোমুখি বিসিবির প্রধান নির্বাচক, সেই সঙ্গে আছেন বিসিবির সাবেক পরিচালক, আছেন সাংবাদিক বন্ধু। আমরা কথা বলছি ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে।
আমরা একটু আবার যেতে চাই মিনহাজুল আবেদীন নান্নুর কাছে। তার আগে যেতে চাই সাংবাদিক বন্ধু মাজহারউদ্দিন অমি। এই বিরতির আগে যেমনটা কথা হচ্ছিল, মিনহাজুল আবেদীন নান্নু যেমনটা বলছিলেন, আমরা তো অবশ্যই প্রশংসা করি, মানে আমরা বিসিবির ভালো দিকটা তো অবশ্যই সামনে নিয়ে আসি, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজটাও তো ক্রিকেটকে এগিয়ে নেওয়া। সেখানেই ত্রুটি বিচ্যুতি থাকলেই তো আমরা বা গণমাধ্যম কর্মী সেটা ধরিয়ে দিবে, সেটাই তো স্বাভাবিক। আমরা সেই প্রসঙ্গে কথা বলতে গেলে আমরা একটু দেখি যে সেই প্রসঙ্গে কথাটা একটু কম বলারই সুযোগ হয়। আপনার কাছ থেকে একটু প্রশ্ন আশা করছি, যেহেতু প্রধান নির্বাচক আমাদের মুখোমুখি। যেটা চ্যালেঞ্জ হবে যে এর আগে বিসিবি প্রেসিডেন্টও বলেছিলেন যে ক্লাবগুলোর সদিচ্ছা এবং ক্লাবগুলো কতটুকু এগিয়ে আসে। আপনি ঢাকা প্রিমিয়ার লিগ করাটা তো খুব ইজি না, কারণ 12টা ক্লাব কিন্তু আলটিমেটলি তারা মানে স্বতন্ত্র। বিসিবি কিন্তু ক্লাবকে কন্ট্রোল করতে পারে না। হ্যাঁ, কিছু গাইডলাইন্স দিতে পারে বা কিছু ইনস্ট্রাকশন দিতে পারে, কিন্তু আলটিমেটলি আপনার ক্লাবের সিচুয়েশনটা কি আমরা এখন জানি যে ক্লাবের সিচুয়েশন যদি ক্লাব ওয়াইজ যদি অ্যাক্টিভিটিজ এর কথা বলি, আগের মতো কিন্তু এখন আর নাই, বা ক্লাবের মধ্যে সেই আর্থিক যে সচ্ছলতাটা সেটিও কিন্তু নাই। সো এই দিকগুলো কিন্তু বিবেচনা করা দরকার। আপনি প্রত্যেক টুর্নামেন্টে কিন্তু ক্লাবগুলোকে সাবসিডি দিয়ে টুর্নামেন্ট বা ঢাকা প্রিমিয়ার লিগের মতো একটি টুর্নামেন্ট চালাতে পারবেন না। তো এই ক্ষেত্রে ক্লাবেরও কিন্তু কিছু দায়বদ্ধতা থাকে। আমরা সব ক্ষেত্রে যদি বিসিবি কে ব্লেম করি, এটা অ্যাকচুয়ালি ইটস নট রাইট, কারণ ক্লাব কালচারটা তৈরি করার দায়িত্ব কিন্তু ক্লাবগুলোর নিজের। শুধু তো ক্রিকেট হয় না ক্লাবগুলোতে, অন্যান্য অ্যাক্টিভিটিসও কিন্তু হয়। না মাজহারউদ্দিন, আমি একটু জানতে চাই, ক্রিকেট কি ক্লাবের মধ্য দিয়ে ক্রিকেট খেলাটা চলে, নাকি ক্রিকেট একটু ক্রিকেট বোর্ড ওরিয়েন্টেড, মানে সেটা ওয়ার্ল্ডের কি নেচার? না দেখেন, আপনি ক্লাবের কিন্তু অ্যাক্টিভিটি শুধু একটি টুর্নামেন্ট বা একটি ক্রিকেট বা একটি গেম নিয়ে না, কিন্তু ক্লাবের কাজ হচ্ছে যে একটা মানে আপনার লেজার টাইমে আপনি গিয়ে সময়ও কাটাতে পারবেন, আপনার বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবেন। কিন্তু আমাদের দেশে ক্লাব কালচার টোটালি ডিফারেন্ট। আমরা ওখানে জানি যে বাচ্চাদের নিয়ে আমরা যেতে পারি না, সারা বছর খেলাধুলা হয় না, খেলার সময় ক্যাম্প হয় বা ক্লাবে অন্যান্য অ্যাক্টিভিটির কিছু এরিয়া আমরা যেতেও পারি না, যেটা রিসেন্টলি আমরা অনেক কিছুই দেখেছি এটা নিয়ে। আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট, বাট আমি চাচ্ছি যে যে সংস্কৃতিটা আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই, ক্লাব ক্রিকেটটা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। কিন্তু আপনার ক্রিকেট বোর্ড কিন্তু ন্যাশনাল টিম বা এজ লেভেল বা হাই পারফরমেন্স এই জিনিসগুলো নিয়ে কাজ করে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, কিন্তু ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার এটা গড়ার দায়িত্ব তো ক্লাবের। আমাদের কয়টা ক্লাব আছে যাদের নিজস্ব মাঠ আছে, নিজস্ব জিম আছে, নিজস্ব সুইমিং পুল আছে? প্লেয়াররা কোন ক্লাবের গিয়ে নিজের ক্লাবে গিয়ে এই কাজগুলো করতে পারে? আই ডোন্ট নো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোন ক্লাব আছে যার নিজস্ব কোনো জিম বা সুইমিং পুল রয়েছে। এই জায়গাটাতে আসলে ডেভেলপ হওয়াটা খুবই জরুরি। এটা শুধু বিসিবির পক্ষে সম্ভব না, এবং ক্লাব কালচার তৈরি করতে হলে কিন্তু আপনার ক্লাবের কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। আমরা ঢাকা প্রিমিয়ার লিগ প্রায় দেখি যে সাময়িকভাবে স্থগিত হয়, কারণ ন্যাশনাল টিমের প্লেয়াররা নাই, তো ক্লাব চাচ্ছে না যে তাদের ন্যাশনাল টিমের প্লেয়ারদের ছাড়া তারা টুর্নামেন্ট খেলবে। এই ক্ষেত্রে এখন কি করণীয়? তো তাদের একটা এটার বিকল্প পদ্ধতি করা দরকার, না হলে ন্যাশনাল টিম ছাড়া কি আর কোনো প্লেয়াররা ক্রিকেট খেলে না বাংলাদেশে? তো তাদের আসলে রুজি রুটির জায়গাটা কোথায় থাকলো? এই এরিয়াগুলো আসলে মেনটেন করা খুবই জরুরি। একদিনে হবে না, তবে কালচার ডেভেলপ করতে হবে। আমরা যদি বলি যে আমরা টপ ক্রিকেটিং নেশন হব, এত ইজি না যে আপনি ক্লাব ক্রিকেট ছাড়াই শুধু সিবি বা ন্যাশনাল টিম নিয়ে থাকলে তো আসলে প্লেয়াররা বেরিয়ে আসবেন আলটিমেটলি। একটু প্রধান নির্বাচকের কাছে যেতে চাই। একটু এই প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে আমরা প্রেসিডেন্টস কাপের শিরোপা লড়াই আমরা আশা করছি একটা দুর্দান্ত ম্যাচ হবে। যদি ওয়েদার ফোরকাস্ট কালকে পর্যন্ত কি যায়, একটু ভালো হয়ে থাকার কথা, রিজার্ভ ডে রাখা হয়েছে। এই প্রেসিডেন্টস কাপে আমরা দেখলাম যে পেসাররা বেশ আশাব্যঞ্জক পারফরমেন্স করলো। আপনি যদি আপনার মানে দৃষ্টি থেকে বা পর্যবেক্ষণ থেকে একটু বলতেন যে পেসারদের মানে উইকেটের কারণে, আমরা বলছি স্পোর্টিং উইকেটের কারণে পেসারদের সাকসেস আমরা লক্ষ্য করেছি, এই উইকেটই কারণ নাকি তাদের আসলে চর্চাটাও বেশি কাজে দিয়েছে? আপনি দেখেন, যখন আমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস স্টার্ট করলাম, এরা কিন্তু আস্তে আস্তে জাস্ট ফিটনেসের মধ্যে ঢোকা শুরু করলো। যখন আমাদের ফিটনেস ট্রেনার আসলো, পুরোপুরি ফিটনেস নিয়ে কাজ করা শুরু করলো, তখন থেকে কিন্তু এদের ডেভেলপিং শুরু হলো। এবং এই ডেভেলপিং এর জন্যই কিন্তু আপনার এই ফিটনেস লেভেলটা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে কিন্তু আমাদের ফাস্ট বোলাররা গিয়েছে। এমন একটা স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ডে অনেক দিন পরে কিন্তু আপনি তাসকিনের মতো প্লেয়ার কিন্তু এত ইনজুরির মধ্যে পড়ে কিন্তু 4টা ম্যাচ পরপর খেলেছে, এবং একটা স্ট্যান্ডার্ডে কিন্তু বোলিং করে গিয়েছে। এবং পেস বলেন, সুইং বলেন, ওর রিদম বলেন, সবকিছু মিলে কিন্তু একটা ধারাবাহিকতার মধ্যে ছিল। রুবেল হোসেনকে দেখেন অনেকদিন পরে কাম ব্যাক করলেন। তারপরে আমাদের ইয়াং ফাস্ট বোলার মুগ্ধ যথেষ্ট ভালো বল করেছে। তো সব মুস্তাফিজকে দেখেন একটা ভালো রিদমে বল করেছে। এগুলো একমাত্র কারণ ছিল ফিটনেস লেভেলটা একটা স্ট্যান্ডার্ডে গিয়েছে। এরা
ইনজুরি প্রিভেন্ট কিন্তু পুরোপুরি বল করে গিয়েছে 4টা ম্যাচে, সবাই কিন্তু সবার কোটায় বল করেছে, 10 ওভার করে প্রতিটা ম্যাচে শেষ করেছে। এটা কিন্তু বিরাট অ্যাচিভমেন্ট। আমাদের যে কোনো টেস্ট ম্যাচের আমরা যখন একটা সিরিজের জন্য যখন ফাস্ট বোলার চুজ করি, যখন এব্রোডে যায়, তখন আমাদের সবসময় মাথায় থাকে 5টা ফাস্ট বোলার নিব, 4টা ফাস্ট বোলার নিব, ব্যাক টু ব্যাক কোন ফাস্ট বোলার খেলতে পারবে, এগুলো কিন্তু মাথায় কাজ করতে থাকে। এবং আমাদের সবচেয়ে বেশি কাজ করতে থাকে ইনজুরি। একটা টেস্ট ম্যাচ খেলার পর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থায় আমাদের পেস বোলারদেরকে আমরা পাই না। এইবারই প্রথম এতদিন পরে আমরা একটা ভালো ফিটনেস লেভেলে এদেরকে আনতে পেরেছি। এই পারফরমেন্সটা আমরা এই যে প্রেসিডেন্ট কাপে আমরা দেখলাম, এবং এই ধারাবাহিকতা আমরা চাই। এই জন্য এই ধারাবাহিকতায় যাওয়ার জন্য এদের একটা গাইডলাইন দেওয়া হচ্ছে, এবং এইভাবে যদি এটা স্টেপ বাই স্টেপ এইভাবে যে আরো উন্নতি করবে। এবং সামনে যেটা আমরা চাই যে আমাদের যে ফাস্ট বোলিং ইউনিট আছে, আমরা 10 জনের একটা পুল আমরা অলরেডি রেডি করেছি। এই 10 জনকে ঘুরে ফিরে আমরা টেস্ট ক্রিকেটে খেলাবো, এবং এই টেস্ট ক্রিকেটের ধারাবাহিকতা আমরা চাই। যেটা আপনি দেখবেন যে ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড 5টা টেস্ট ম্যাচ এক নাগারে খেলে, আপনার জনসন 5টা টেস্ট ম্যাচ একই রিদমে বল করে যায়। এই স্ট্যান্ডার্ডে অ্যাটলিস্ট আমরা 3টা টেস্ট ম্যাচের জন্য যদি 3টা টেস্ট ম্যাচ খেলার মতো যদি ফিটনেস এদেরকে আনতে পারি, একটা স্ট্যান্ডার্ডে যদি আনতে পারি, আপনি দেখবেন টেস্ট ক্রিকেটেও আমাদের সফলতা এই ব্রডে অবশ্যই আসবে। একটু খুব আশার কথা একটু আমরা আলোচনা করতে চাই। আমরা যতটা জানি 29 তারিখে, এই মাসের 29 তারিখে ব্যান্ড উঠে যাচ্ছে সাকিব আল হাসানের। মাশরাফি বিন মুর্তজাও আগ্রহ প্রকাশ করেছেন তিনি টি-20 কর্পোরেট লিগে তাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এই দুজন ক্রিকেটারই হয়তো আমরা আশা করতেই পারি টি-20 ক্লাব যে কর্পোরেট ক্রিকেট লিগ শুরু হবে সেখানে তারা অংশ নেবেন। এটাও তো একটা বড় আশার কথা। মানে মিনহাজুল আবেদীন নান্নু, আপনি নির্বাচক হিসেবে অনেক স্বস্তির মধ্যে থাকবেন দল গড়তে, এটা তো বলাই যায়। অবশ্যই সাকিব আল হাসান একদম সেরা খেলোয়াড়, এবং সবসময় যে কোনো টিমের জন্য স্পিরিট। তো সেইভাবে ও যদি কাম ব্যাক করে, ইনশাল্লাহ ওর সাসপেনশন উঠে যাচ্ছে এই মাসেই, ওঠার পরে ওর ফিটনেস লেভেলটা দেখতে হবে, নিজেকে পুরোপুরি খেলার মতো, যাতে 1 বছর পুরোপুরি খেলার বাইরে ছিল, এবং ওর ফিটনেস লেভেলটাও নিজেকে ঠিক করে নিতে হবে। এবং এই কর্পোরেট লিগ থেকে শুরু করবে, আবার ঘরোয়া ক্রিকেট থেকে। তো আমি আশা করি যেহেতু ওয়েল এক্সপেরিয়েন্স প্লেয়ার, খুব তাড়াতাড়ি এটা মানায় নিতে পারবে, এটা আমাদের জন্য যথেষ্ট ভালো হবে। সাকিবকে যখন সাকিব ফিরবেন 29 তারিখে, অর্থাৎ 28 তারিখের পরেই তো উনি 29 তারিখে অ্যাভেলেবেল খেলার জন্য তৈরি হয়ে থাকবেন, তখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কি ধরনের সাপোর্ট দেওয়া হবে? মানে উনি কি সব আগের মতোই সব কিছু আলটিমেটলি ব্যবহার করতে পারবেন? উনি কি সব কিছু ফেস করতে পারবেন কিনা? এটা সাসপেনশন উঠে হয়ে গেলে সবই ব্যবহার করতে পারবে ও, এটা কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের কিন্তু এই টুর্নামেন্ট পরে আবার কিন্তু ব্রেকে চলে যাচ্ছে প্লেয়াররা, এবং 2.5 উইকস একটা ব্রেকে যাবে ওরা। তো এই ব্রেকের মধ্যে কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল যারা প্র্যাকটিস করতে পারবে। সাকিব দেশে আসার পরে হয়তো ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস স্টার্ট করবে, তো সেই হিসাবে ওইভাবেই করতে হবে। কারণ টিম প্র্যাকটিসটা স্টার্ট হতে হতে, আবার কর্পোরেট লিগের প্র্যাকটিস স্টার্ট হতে 10 তারিখের আগে আমার মনে হচ্ছে যে শুরু হবে না। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই এই আয়োজনে, সেটি হলো আগে আমরা নারী মানে আইপিএলে একজন খেলোয়াড় খেলেছেন জাহানারা, এবার আরেকজন যুক্ত হয়েছেন সালমা খাতুন। সেটি আপনার অবশ্যই আপনার মানে ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকার কারণে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে, সাবেক ক্রিকেটার হিসেবে আপনাকে খুব বেশি গর্বিত করেছে। এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। অবশ্যই যে কোনো একটা বিরাট আসর, যে আইপিএল এর মতো খেলায় যে আমাদের দুজন খেলোয়াড় ওখানে গিয়েছে, এটা অবশ্যই আমাদের বেস্ট উইশেস অবশ্যই থাকবে। এবং খালি পার্টিসিপেট করে না, যে লাস্ট ইয়ারও কিন্তু যারা যথেষ্ট ভালো পারফর্ম করেছিল। আমি আশা করি যে এইবারও একটা ধারাবাহিকতা থাকবে, যে দুজন গিয়েছে, দুজনে যদি ভালো একটা পারফরমেন্স করতে পারে, আগামীতে আরো দুজনের সুযোগ হয়ে যাবে। তো আমার বিশ্বাস যে আমাদের খেলোয়াড়ের ক্যাপাবিলিটি আছে ভালো খেলার, এবং ভালো খেলে অন্যদের জন্য রাস্তাটা ওপেন করে দিবে। এবং অন্যান্য যারা খেলোয়াড় যারা দেশে বসে ওদের খেলাটা দেখবে, এটাও তো ইন্সপায়ার হবে, এবং অনেক কনফিডেন্ট পাবে যে ভালো ক্রিকেট খেলে আমরা যাতে ওই জায়গায় আবার যেতে পারি। মিনহাজুল আবেদীন নান্নু, এই আক্ষেপটা আমাদের বারবার কাজ করে। আমরা যেটা নারীদের জন্য বললাম যে গর্বিত করে, ছেলেদের ক্ষেত্রে আমরা আইপিএলের মতো বড় আসরে অ্যাভেলেবেল বাংলাদেশি অর্থাৎ টাইগারদের কম দেখি, মানে এর আগে দেখেছি, ইদানিংকালে দেখাই যায় না। এটি কি আমাদের টি-20-র যে মেজাজ, টি-20-র যে স্ট্রাইক রেট, সেটার কারণেই পিছিয়ে রাখছে, নাকি অন্য কোনো চাল জড়িত? না, এখানে অনেক কিছু ব্যাপার আছে। হয়তো আপনি দেখবেন যে ডেফিনেটলি এবার যদি আমার তো বিশ্বাস ছিল মুশফিককে যে কোনো দল ওরা পিক করবে, এবং মুস্তাফিজকেও ডেকেছিল, যেহেতু
আমাদের একটা শ্রীলঙ্কা সিরিজ মাঝখানে হওয়ার কথা ছিল, যার কারণে আমরা অনেকগুলি খেলোয়াড়কে ছাড়িনি। পরে কিন্তু মুস্তাফিজকেও চেয়েছিল কেকেআর, তো সেই হিসাবে আমরা ওকে ছাড়তে পারিনি, বিকজ আমাদের শ্রীলঙ্কা সিরিজটা তখন হবে কি হবে না একটা দোদুল্যমান ছিল। তো আমি বিশ্বাস করি আগামীতে অবশ্যই আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স আরো বেটার হবে T20 ক্রিকেটে, এবং একটা সুযোগ অবশ্যই তৈরি হবে। অবশ্যই আমরা এই পার্টের শেষ অংশে আছি, সেখানটায় খন্দকার জামিলের কাছ থেকে জানতে চাইবো যে শ্রীলঙ্কায় যেটি T20 টুর্নামেন্ট অর্থাৎ বিপিএল এর আদলে যে ধরনের টুর্নামেন্ট হয়, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সেখানে ভারতীয় ক্রিকেটারদের সুযোগ করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এটি অনেক বড় আশার কথা, কিন্তু এদিক থেকে চিন্তা করলে বাংলাদেশ এরকম সুযোগ পায়নি, ভবিষ্যতে পাওয়ার আশা করে। এটা বাংলাদেশ আগে পেতে পারতো কি না? খন্দকার জামিল, অবশ্যই শ্রীলঙ্কা ক্রিকেট লিগে তো আমাদের সাকিব, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড ভারতীয় খেলোয়াড়দের সেখানে খেলার জন্য অনুমতি দিচ্ছে বা তারা অ্যাভেলেবেল সেখানে খেলতে পারবেন, সেইটা অবশ্যই আশাব্যঞ্জক, কিন্তু এই সুযোগটা আমরা আগে পেতে পারতাম কি না, মানে আমাদেরকে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। হ্যাঁ অবশ্যই আমাদের তো আসলে সুযোগ সবসময় ছিল, বা আইপিএল এ আমাদের কিন্তু ক্রিকেটাররা খেলেছে, আমাদের সাকিব কিন্তু খুব ভালো পারফর্ম করেছে আইপিএল এ, চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এর সে একজন গর্বিত সদস্যও ছিল। বাট শ্রীলঙ্কা ক্রিকেট লিগে কিন্তু ভারতীয় ক্রিকেটারদের এবার সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদেরও কিন্তু সাকিব আল হাসান সহ আরো কয়েকজন খেলোয়াড় শ্রীলঙ্কা ক্রিকেট লিগে অংশগ্রহণ করার কথা ছিল, বাট দুর্ভাগ্যক্রমে আমাদের সাকিব আল হাসান নিষিদ্ধ থাকার কারণে শ্রীলঙ্কা ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে পারছে না। বাট ভবিষ্যতে এই সুযোগটা যাতে আমরা আরো বেশি বেশি করে পেতে পারি, সেজন্য আমাদের ক্রিকেটারদেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে। T20-তে আপনি যদি সেরকম পারফরমেন্স না করেন, তাহলে এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু আপনাকে ডাকবে না। অবশ্যই তাই, আমাদের যদি আপনাকে ডাক পেতে হয়, সেক্ষেত্রে আপনার নিজের পারফরমেন্সটাকে সেই লেভেলে নিতে হবে। সেই লেভেলে না নিতে পারলে আপনি শুধু শুধু ফ্র্যাঞ্চাইজিকে দোষ দিলে হবে না, আমরা সেই লেভেলে নিজেদেরকে পৌঁছতে পেরেছি কিনা। যেমন আমাদের সাকিব আল হাসান বেশ কয়েকটা আইপিএল খেলেছেন, ভালো পারফরমেন্স করেছেন, সেই লেভেলে আমরা পারফরমেন্স করতে পারছি না। একবার মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদে অত্যন্ত ভালো পারফর্ম করেছেন, সেই সুবাদে এবার উনি কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছিলেন, বাট আমাদের শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজ খেলার কারণে আমাদের বিসিবি সে পারমিশন দেয়নি, যদিও পরবর্তীতে সেই সিরিজটা অনুষ্ঠিত হয়নি। সুতরাং নিজের পারফরমেন্সটা আমি সেই জায়গায় নিতে পারলাম কিনা, সেটা হচ্ছে আসলে ইম্পর্টেন্ট। আমি যদি সেই জায়গায় নিতে না পারি, তাহলে আমাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ কিন্তু সেভাবে আমাদেরকে সুযোগ দেবে না। সুতরাং এখানে কিন্তু ক্রিকেটারদেরই ওই লেভেলে নিয়ে যাওয়ার একটা দায়বদ্ধতা আছে, যে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনাকে অন্যান্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ, পাকিস্তান ক্রিকেট লিগ, ক্যারিবিয়ান ক্রিকেট লিগ, বিগ ব্যাশ, আইপিএল, সিপিএল, এই সব জায়গায় আপনাকে ডাকবে, এরকম একটা জায়গায় নিজের পারফরমেন্সটাকে কিন্তু মানে নিজেদের পারফরমেন্সের দুর্বলতা রয়ে গেছে। খন্দকার জামিল, আপনার কথা থেকে যা পাওয়া গেল, আমরা এই মুহূর্তে আরও একটা বিরতি নিব। খন্দকার জামিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সম্ভবত পরের পার্টে আপনি থাকতে পারছেন না, আপনি এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। সেই সঙ্গে প্রধান নির্বাচক মিনাজুল আবিদ নান্নু বিদায় নিয়েছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এর পরেরটায় আমরা সাংবাদিক বন্ধু মাজহারউদ্দিন আমির কাছ থেকে যে শুধুই জানবো বিসিবি প্রেসিডেন্টস কাপে যে শিরোপা লড়াইটি ওয়েট করছে, কালকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে মাহমুদুল্লাহ একাদশ এবং শান্ত একাদশের মধ্যে লড়াই হবে, সেই ম্যাচটিকে ঘিরেই আমরা আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন খেলা নিয়ে নতুন খেলা। আমরা এই আয়োজনের শেষ অংশে আছি। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন মিনাজুল আবিদিন নান্নু, সাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক খন্দকার জামিল ছিলেন, এবং ছিলেন সাংবাদিক বন্ধু মাজহারউদ্দিন অমি, যিনি আছেন ক্রিকেট করেসপন্ডেন্ট হিসেবে আছেন ডেইলি স্টারে। আমরা এই মুহূর্তে আছেন দুজনকে বিদায় দিয়েছি, আমরা দুজন আছি, দুই সাংবাদিক বন্ধু আছি। আমরা একটু আলোচনা করতে চাই মাজহারউদ্দিন অমি, যেটি কয়েক ঘন্টা বাদেই, যেটির জন্য অপেক্ষা আছে একটা, মানে বেশ, যেহেতু ক্রিকেট, ঘরোয়া ক্রিকেট নেই, ইন্টারন্যাশনাল ক্রিকেট ফলো করতে দেশীয় ক্রিকেটারদের পাওয়া যাচ্ছে না, তো সেই জায়গায় দেশের ক্রিকেট দেশের ঘরে যেটা হচ্ছে সেটাই অনেক বড় পাওয়া। কোভিড পরিস্থিতিতে অনেকেই বাসায় থাকে এবং খেলা দেখার একটা আগ্রহ তৈরি হয়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপের মাহমুদুল্লাহ রিয়াদ বনাম শান্ত, রিয়াদ একাদশ বনাম শান্ত একাদশ। সেই ম্যাচটি সম্পর্কে একটু আমাদের ধারণা দিন যে কেমন উত্তেজনাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফার্স্ট অফ অল মাহমুদুল্লাহ একাদশ কিন্তু ফাইনালে যাওয়ার জন্য ওয়েট করতে হয়েছে, একদম গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটায় কে জিতবে এটার উপর কিন্তু তাদের নির্ভর ছিল ফাইনাল খেলবে কি খেলবে না। তো তামিম একাদশ যখন নাজমুল একাদশের কাছে ওই লাস্ট ম্যাচটা হেরে যায়, তখনই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের দলের সুযোগ হয়। আমরা গ্রুপ স্টেজে দেখেছি নাজমুল একাদশ দুটো ম্যাচেই কিন্তু মাহমুদুল্লাহ একাদশকে হারিয়েছিল এবং বড় ব্যবধানে হারিয়েছিল। এদিক থেকে নাজমুল একাদশ কিছুটা হলেও তো টপে থাকবে এবং কিছুটা হলেও সেই সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ তাদের থাকবে। স্টিল তাদের ওপেনিং স্লট নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা রয়েছে নাজমুল একাদশের। ক্যাপ্টেন নিজেও খুব একটা ভালো ব্যাট হাতে পারফর্ম করেন নাই। সৌম্য সরকারের কথা আলাদাভাবে বলতে হয়, তিনি নিজেও খুব ভালো পারফর্ম করেননি। এছাড়া আবার কিছু ভালো দিকও রয়েছে। মুশফিকুর রহিমের কথা বলতেই হবে, আউটস্ট্যান্ডিং একটি 100 করেছেন, টুর্নামেন্টের একমাত্র 100, পরপর দুটি আবার 50ও করেছেন। প্লাস আফিফ হোসেন ধ্রুব একটি ভালো নক খেলেছেন, একটি ম্যাচে স্টার্ট দিয়েছেন। সবচেয়ে আমি ইমপ্রেসড ইরফান শুক্কুর এবং তৌহিদ হৃদয়ের কাছ থেকে। তারা খুব একটা লাইমলাইটে কিন্তু থাকেন না ইরফান শুক্কুরের মতো প্লেয়ার। ডোমেস্টিক ক্রিকেট খেলছিলেন, তারপর অনেকদিন কিন্তু লাইমলাইটের বাইরে, তারপর আবার রিসেন্টলি তাকে নেওয়া হয়েছে হাই পারফরমেন্স স্কোয়াডে। এই টুর্নামেন্টেও 3টা ইনিংস খেলেছেন, ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট নক খেলেছেন, যেটা এই ধরনের প্লেয়ারদের জন্য অনেক বড় ব্যাপার। আপনি এত লাইমলাইটে কখনো যেহেতু আসেন না, প্রেশারও তার উপর ছিল। একটি ম্যাচ দুটি ম্যাচ খারাপ করলে কিন্তু বাদ দিয়ে দেওয়া হতো তাকে, তো এই প্রেশারটা তিনি নিতে পেরেছেন। এই ধরনের আরো কিছু প্লেয়ার যদি উঠে আসে, আমরা ইয়াসির আলীকে দেখেছি, তিনি কিন্তু ডোমেস্টিকেরই আরো একজন প্রোডাক্ট। তো এই মাহেদির কথা যদি আলাদাভাবে বলতে হয়, এই ধরনের দিকগুলো খুবই পজিটিভ। বাট ব্যাটিং ওয়াইজ যদি বলি, দু দলেরই কিন্তু ব্যাটিং নিয়ে দুশ্চিন্তার জায়গা রয়েছে। কোন দলকে এগিয়ে রাখছেন যদি ব্যাটিং এর দিক দিয়ে বলি, যে নাজমুল একাদশের চেয়ে মাহমুদুল্লাহ একাদশ যেটি বলছিলেন, কেউ কেউ টপ অর্ডার একটু দুর্বল মনে হলেও মুশফিক যেটা খুব ভালো নকের মধ্যে ভালো করছেন আর কি, সেইটার ক্ষেত্রে কম্পারিজন করলে মাহমুদুল্লাহ একাদশ এবং নাজমুল একাদশের মধ্যে কোন ব্যাটিং লাইন আপটাকে এগিয়ে রাখবেন? কিছুটা হলেও মুশফিকুর রহিম একাদশের চান্সেস আর ভেরি হাই, কারণ তাদের ব্যাটসম্যানদের মধ্যে লোয়ার অর্ডার বা মিডল অর্ডার থেকে শুরু করে সবাই মোটামুটি রান করেছে। অন্যদিকে মাহমুদুল্লাহ একাদশে কিন্তু টপ অর্ডারও খুব একটা ক্লিক করেনি। ক্যাপ্টেন মাহমুদুল্লাহকে বেশিরভাগ ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতে হয়েছে। বোলিং এ কোন সাইডটা একটু স্ট্রং মনে হচ্ছে আমাদের একেবারে শেষ মুহূর্তে বলে খুব দ্রুত জানতে চাই। সরি, আমি বুঝতে পারিনি। বোলিং এ কোন একাদশটাকে একটু এগিয়ে রাখবেন? ব্যাটিং এ যেহেতু মনে হচ্ছে নাজমুল একাদশের কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে, বাট বোলিং আবার কিন্তু রিয়াদ একাদশের ভালো। সো তাদের টপ উইকেট টেকার টুর্নামেন্টে রুবেল হোসেন তাদের দলে রয়েছে, তো এটা একটা তাদের দিক থেকে অ্যাডভান্টেজ। অবশ্যই আমাদের একেবারেই থামতে হচ্ছে। মাজহারউদ্দিন অমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি একটা উপভোগ্য ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে শেরেবাংলা, মিরপুর শেরেবাংলায়। সবাই অনলাইনে বা বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে, যতটা জানা ম্যাচটি উপভোগ করবেন। এই ছিল আজকের আয়োজনে। সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।